বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বেহালায় গভীর রাতে বাইকে করে এসে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। কে বা কারা বোমা মারলো তা জানতে তদন্তে ঠাকুরপুকুর থানা। বারান্দায় আমি বসেছিলাম, কেউ একটা তেমন রেখি করে আর কি, আমি এখানে থাকি রোজ। এবারে এইখানটায় এসেই ছুঁড়েছে। ওসি সাহেবকে ফোনও করেছিলাম, ঠাকুরপুকুরে জিপে করে লোক এলো কয়েকজন, এসে বোধহয় 10-15 মিনিট ঘুরে চলেও গেলেন। এইখানে চিকেনের দোকানে দুটো লোক দাঁড়িয়েছিল, একটা ভরত বলে একটি ছেলে, সে বললো যে আমি এক্ষুনি দেখলাম যে দুটো বাইকে করে ছেলে কিছু একটা আপনার বাড়ি দিকে ছুঁড়ে দিয়ে বেরিয়ে গেল, তারপরেই এরকম বিভৎস। দেখুন, বাড়িতে যখন ছুঁড়েছে, আমার বাড়িতে নিশ্চয়ই আমাকেই টার্গেট করে ছুঁড়েছে। আমি চাই পুলিশ খতিয়ে দেখুক যে কারা। না, কাল রাত্রিরে তো রিটেন কমপ্লেন দেওয়া হয়নি, তখন আজকে তো রিটেন কমপ্লেন দিতেই হবে, কেন এফআইআর করতে হবে বোধ হয়, বলতে পারবো না। হ্যাঁ, সেটা তো বটেই। মহেশতলায় 24 নম্বর ওয়ার্ডে বাড়ি ভাঙার অভিযোগ। ফাঁকা বাড়িতে দুষ্কৃতীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে মহেশতলা থানায় অভিযোগ। সিসি ক্যামেরায় ভাঙচুরের ছবি। ঘটনার পর থেকে আতঙ্কে গৃহকর্ত্রী হচ্ছে। ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়া দিতে নারাজ কাউন্সিলর। ছেলে দেখছি ফোন টোন তুলছে না, তো ক্যামেরা দেখছি যে বাইরের ক্যামেরাগুলো অফ আছে, চলছে না, তো ওদিকে ক্যামেরাটা দিয়ে দেখেছি ওদিকে খুব আওয়াজ হচ্ছে, খুব আমাকে রাফ গালাগালি দিচ্ছে। তারক শাহকে আমি কাঁদতে কাঁদতেই ফোন করছি, দাদা দেখুন আমার বাড়িতে এরকম অ্যাটাক করেছে ছেলেরা, আপনার পার্টির ছেলেরা, আপনি কিছু করুন, এরকম নির্যাতন কত সহ্য করা যায়। তারক শাহকে ফোন করেছি, মেসেজও করে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, উনি বলেছে ঠিক আছে দেখছি, তো কোনো দেখেনি। এরা হলো কাউন্সিলরের পার্টির ছেলেরা। যে আমি যখন থেকে বাড়িটা করেছি আমি কোনো কাউকে পয়সা টয়সা দেইনি, পয়সারই চাপ, নাহলে এতদিন ধরে আমাকে নির্যাতন কেন করবে? আমরা বেরোতে পারছি না, আমরা কিছু করতে পারছি না, আমি খুব আতঙ্কে আছি। কাউন্সিলর কোনো স্টেপ নিচ্ছে না, এখানে থানা পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। ফের কলকাতায় ভাঙল পুরনো বাড়ি। ভবানীপুরের মদন পাল লেনে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। প্রায় 100 বছরের বেশি পুরনো এই বাড়ি। 14টি পরিবারের বাস এই বাড়িতে। ভেঙে পড়ার আগেই সবাইকে বের করে আনায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। বীরভূম জেলা জুড়ে বেআইনিভাবে চলছে 40টি পেট্রোল পাম্প। অভিযোগ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের। ঝাড়খণ্ড থেকে কম দামে পেট্রোল ডিজেল কিনে জেলায় বিক্রির অভিযোগ। এ বিষয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। দ্রুত ব্যবস্থা না নিলে ডিসেম্বরের শেষে ধর্মঘটের হুঁশিয়ারি জেলার সমস্ত পেট্রোল পাম্প মালিকদের। বীরভূমে একটা খুব বড় প্রবলেম এসছে, সেটা হচ্ছে কিছু ইললিগাল তেল বিক্রি। ফায়ারের যে সিস্টেম আছে সেই সিস্টেম এগুলো কোনো ধাক্কারে না, একদম ইললিগাল। কিছু লোকের সঙ্গে কথা বলে এগুলো চালু করেছে। যদি এইরকম চলতে আরম্ভ করে, পেট্রোল পাম্পের পাশে ছোট ছোট করে একটা করে বুদ্ধি হবে, আর অ্যাডমিনিস্ট্রেশন কিছু করবে না, চোখ বন্ধ করে বসে থাকবে, তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচার পেট্রোল পাম্প আমরা সব বন্ধ করব। পুলিশ হেফাজতে আসামির কাছে 4 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। কাঠগড়ায় রাজারহাট থানার তদন্তকারী অফিসার। টাকা দিতে না পারায় আসামিকে বেধড়ক মারধরের অভিযোগ। টাকা দিলে মামলা থেকে মুক্তিরও আশ্বাস পুলিশের। শুধু দিলাবাড়ি নয়, নিকট আত্মীয়ের কাছেও টাকা চাওয়ার অভিযোগ। বারাসত আদালতে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে অভিযোগ। আদালতে আইওকে তীব্র ভর্ৎসনা বিচারকের। ওরা বলছে তুই আমাকে 4 লাখ টাকা দে, তোকে আমি ছেড়ে দেবো। আমি বলছি আমি তো কিছু করিনি, আমি টাকা দেবো কেন? কে বলেছে 4 লাখ টাকা দিতে? ওই চন্দ্রকান্ত বেরা স্যার, সেটা কে? আইও রাজারহাট থানার আইও। হ্যাঁ 4 লাখ টাকা চেয়েছে? হ্যাঁ, তারপর রাত্রিবেলা নিয়ে গিয়ে আমাকে, ঠিক আছে, মুখের মধ্যে গামছা বেঁধে, আমি যদি না চিল্লাতে পারি, কন্টিনিউ 40-45 মিনিট মেরেছে। 4-5 জন চর ঘুষা মেরেছে, লাথি মেরেছে, গলা পুরো মানে কাঠ হয়ে বসে যাচ্ছিল, তাও আমাকে জলটা খেতে দেয়নি। আমাকে আজকে গিয়ে বলবি কোর্টে উকিলকে, তো সেটা টাঙিয়ে দিয়ে মেরে দেবো, কেউ বুঝতে পারবে না, কিছু হবে না আমাদের। হ্যাঁ, আইও বলছে। কাস্টাডিতে থাকাকালীন কোনো আসামির ওপর কোনো রকম ফিজিক্যালি কোনো টর্চার করা যাবে না, কিন্তু তা সত্ত্বেও এই পুলিশ এইভাবে ওনাকে প্রচন্ড মারধর করেছে এবং মানে রীতিমতো উনি কান্নাকাটি করছে, মানে বুঝতে পারছেন না, এতটা পেইন ফিল করছে। ওনার আবার মেডিকেল করানোরও একটা অর্ডার কোর্ট দিয়েছেন, বেলও দিয়েছেন কি আমার আসামি সাফার করেছে, সেই জন্য আমরা যেটা স্টেপ নেসেসারি নেওয়া সেটা নেব এবং সিজিএম সাহেবকে সেটা আমরা জানিয়েছি, তো উনিও যেটা নেসেসারি অর্ডার মনে করবেন। বাঁকুড়ার সোনামুখীতে বেআইনিভাবে বিল্ডিং তৈরির অভিযোগ। 4 তলার অনুমতি নিয়ে 5 তলা বিল্ডিং তৈরির অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। পুরসভার কাছে বেআইনি নির্মাণের অভিযোগ। জমির মালিকের পুরসভার নিষেধ সত্ত্বেও বিল্ডিং তৈরির কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ। অবশেষে বেআইনি নির্মাণ ও আর্থিক বঞ্চনার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ জমির মালিক। অভিযোগ খতিয়ে দেখে সোনামুখী পুরসভাকে 2 মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের। তাকে অনেকবার জানা হয়েছে, তিনি কোনো উত্তর দেন নাই গো। কোনো শক্তির বলে উনি বলিয়ান হয়ে কাজ করে যাচ্ছেন।
আমাদের কোনো পাত্তাই দেয় না। আমাদের ইঞ্জেকশন হয়েছে, ইঞ্জেকশন হওয়ার পরেও কাজ করে যাচ্ছেন। আমরা চাইছি আমাদেরকে না জানিয়ে যে ইনলিগাল কনস্ট্রাকশনটি হয়েছে সেটি ভেঙে দেওয়ার জন্য অনুরোধ করছি। পারমিশন তো G+4 পৌরসভা থেকে সেই পারমিশন দিয়েছিল। ওই যখন 5 বলে তখন আমরা যে 5টা কি জন্য হচ্ছে, আমাদের সঙ্গে তো কোনো আলোচনাই করছে না, উল্টো ইয়ে করছে, যে কোর্ট দেখে নেবো, ইয়ে করবো। আমি চাইছি যে যেটা অবৈধ কনস্ট্রাকশন সেটা ভেঙে দেওয়া হোক। প্রথমে আমি পৌরসভাতে 7 তলা পর্যন্ত প্ল্যান ফেলেছিলাম এবং তার ডকুমেন্টও আছে। কিছুটা তো পৌরসভার ভুল আছে, কারণ আমি যখন প্ল্যানটা ফেলেছিলাম প্রথমে এমইডি পাঠানো উচিত ছিল, কিন্তু এরা যেহেতু ফিস চার্জ করে দিয়েছে এমইডি সেটাকে অ্যাকসেপ্ট করেনি। এবং এমইডির অফিসাররা নিজেরা বলেছে সোনামপুর মিউনিসিপ্যালিটি আপনাকে 7 তলা পর্যন্ত পারমিশন দিতে বাধ্য। মিউনিসিপ্যালিটিকে অলরেডি একটা তো নিজেদের পিঠ বাঁচাবার জন্য নোটিশ করতেই হবে। বোর্ড অফ কাউন্সিলর মিউনিসিপ্যালিটি বসে দেখবে এবং দেখবে যদি আমার যদি ডকুমেন্টেশন ঠিক থাকে করবে, আদারওয়াইজ ডেমোলিশন করলে সে ডেমোলিশন করবে। আমারও তো সুপ্রিম কোর্ট পর্যন্ত রাস্তা খোলা আছে। যতক্ষণ না আদালত তার সুনির্দিষ্ট রায় দিচ্ছেন ততদিন পর্যন্ত আমরা আইনকে হস্তক্ষেপ করতে পারি না। লোকাল বডি অর্থাৎ সোনামুখী পৌরসভাও আইনের ঊর্ধ্বে নয়। তাই আইনকে মান্যতা দিয়ে, আদালতকে মান্যতা দিয়ে, আদালতে কি যেহেতু উভয় পক্ষের মধ্যেই বিভিন্ন রকম মামলা মোকদ্দমা চলছে, আমরা শুধু তাকিয়ে আছি আদালত কি নির্দেশ দেয়, সেই নির্দেশ অনুযায়ী সোনামুখী পৌরসভা ব্যবস্থা গ্রহণ করবে। কোর্ট জানতে পারলো, সবকিছু হলো, কিন্তু সোনামুখীর পৌরসভার যারা দায়িত্বে আছেন, পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারা কি করছিলেন? এতদিন থেকে রাস্তার ধারে বিল্ডিংটা তৈরি হয়েছে, তো একটা বিল্ডিং তৈরি তো 1-2 দিনে হয় না, অনেক দিন ধরেই হয়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তাদের অনুপ্রেরণাতেই এই বিল্ডিং নির্মাণ হয়েছে, কারণ তারা ঘুরপথে কিছু দক্ষিণা নিয়েছেন। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলায় এরকম হাজার হাজার বিল্ডিং হচ্ছে। ট্যাব জালিয়াতিতে নজরে চোপড়ার প্রধান শিক্ষক, মাঝিয়ালি হাই স্কুলের প্রধান শিক্ষক মমতাজুল ইসলামের খোঁজেই কলকাতা পুলিশ। সিল করা হলো প্রধান শিক্ষকের সাইবার ক্যাফে। পার্শ্ব শিক্ষক দোরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর দিনাজপুর থেকে ট্যাব দুর্নীতিতে ধৃত 19। ট্যাবের টাকা গায়েবের জের, আবাসের সতর্ক রাজ্য। আবাসে তালিকাভুক্তদের টাকা বিলিতে এবার সুরক্ষা বলয় রাজ্যের। সাইবার প্রতারণা রুখতে পোর্টাল, চিঠিতে নয়, এবার থেকে পোর্টালের সাহায্যে সরাসরি SMS পাবেন উপভোক্তারা। 15 ডিসেম্বরের পর শুরু টাকা দেওয়ার প্রক্রিয়া। জেলায় জেলায় জারি SOP। এবার আবাসের বাড়ি বিক্রির অভিযোগ বসিরহাটে। 2018-19 সালে আবাসের বরাদ্দের টাকায় সেনপাড়া এলাকায় বাড়ি তৈরি করেন অঞ্জনা সেন। পরে সেই বাড়ি অন্য ব্যক্তির কাছে বিক্রির অভিযোগ। এলাকা ছাড়া অঞ্জনা সেন, বন্ধ তার মোবাইল। তার বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের। এই একটি বাড়ি, যে বাড়িটার মালিকের নাম হচ্ছে অঞ্জনা সেন, স্বামী মৃত প্রদীপ সেন। এই বাড়িটি কমপ্লিট সার্টিফিকেট পাওয়ার আগেই একজনের হাতে বিক্রি করে দিয়ে তিনি এখান থেকে চলে গেছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যিনি কিনেছেন তারও কোনো খোঁজ নেই। এই ধরনের দুর্নীতি যদি ধরা না যায় আগামী দিনে গরিব মানুষরাও সঠিক বাড়ি পাবে না এবং যাদের প্রয়োজন তারাও এই বাড়ি পাচ্ছে না। আমরা সবসময় চাই যে সরকারের টাকা যেন সঠিক কাজে ব্যবহৃত হয়। আমরা অলরেডি এটাকে পৌরসভায় জানিয়েছি এবং পৌরসভা থেকে বসিরহাট থানায় একটা FIR লঞ্চ করা হয়েছে। কাটমানি দিতে না পারায় মালদায় আবাস তালিকা থেকে নাম বাদের অভিযোগ। তৃণমূল কর্মীর নাম বাদে বিতর্ক। কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নাম বাদ দেওয়ার অভিযোগ। তালিকায় নাম কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের ভাই থেকে শুরু করে একাধিক আত্মীয়ের। হরিশ্চন্দ্রপুরে কংগ্রেস প্রধানের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ। যদিও কাটমানির অভিযোগ ভিত্তিহীন, দাবি কংগ্রেস প্রধানের। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় তালিকায় উপপ্রধানের নাম। মুর্শিদাবাদের হরিহরপাড়ার মালোপাড়া পঞ্চায়েতের উপপ্রধানের নাম থাকায় বিতর্ক। উপযুক্তরা ঘর পাচ্ছেন না বলে অভিযোগ বিরোধীদের। কিভাবে আবাস তালিকায় তৃণমূল অঞ্চল সভাপতি ভাইপো মিজানুর রহমানের নাম, তা নিয়ে শুরু তরজা। তালিকায় কিভাবে নাম জানা নেই বলে দাবি উপপ্রধানের। বিষ্ণুপুর মহকুমার বিভিন্ন বাজারে আলুর দামে ছ্যাঁকা। পাত্রসারে, সোনামুখী সহ বিভিন্ন বাজারে প্রতি কেজি জ্যোতি আলু বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে। 45 টাকা থেকে কেজি দরে বিক্রি হচ্ছে চন্দ্রমুখী আলু। আলু কিনতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। কৃষকদের দাবি, বিক্রির সময় আলুর দাম পান না, অথচ তাদেরকেই চড়া দামে আলু কিনে খেতে হচ্ছে। আর তাতেই বাড়ছে চিন্তা। আগে 30 টাকা ছিল, এই আলু দাম বেড়ে যায়, সমস্যা হচ্ছে। আলু তো লাগবে রান্না করতে, সবজি। কি চাইছেন, আলুর দামটা একটু কমো? একটু কমলে সবাই পাবলিকে খেতে পারে, গরিব মানুষরা। 36 টাকা বিক্রি অবশ্যই করতেই হবে, নাহলে পরে আমাদের লস হবে, বিশাল লস হবে। আলু কি পাওয়া যায়?
আলু এখন আমদানি বহুতই কম। কয়েকদিন আগে বিক্রি করেছি 30 টাকা, 28 টাকা, 32 টাকা, এর মধ্যে। আমাদের কিছু করার নেই, আমাদের যেমন কিনবো সেরকম বিক্রি করব। আলুর দামটা শুধু একটু বেশি বেড়েছে। আলু ছাড়া কোনো সবজি হয় না এবং রান্না হয় না, আলুটাই মাস্ট। আলুটা যদি এখন এরকম ভাবে দামটা বেড়ে যায় তাহলে আমরা কি করে কিনবো? গত পরশু দিনে নিয়েছি 32 টাকা, এখন আসার পরে বলছে 36 টাকা 35 টাকা কিলো আলু। তাহলে আমরা কি করে আলুটা কিনবো? এরকম করে তাহলে আমরা তো মরে যাচ্ছি, তো চাষিরা তো কিছুই পাচ্ছি না। যখন বৃষ্টি যাচ্ছে তখন একদমই তো কিছু পাচ্ছি না, এখন চড়া দামে খেতে হচ্ছে। আলুর দামে নাভিশ্বাস বাঙালি। সিঙ্গুরে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 40 টাকা দরে। এখনই আলুর দাম কমার তেমন কোনো আশা দেখতে পাচ্ছেন না খুচরো বিক্রেতারা। নতুন আলু বাজারে না আসা পর্যন্ত আলুর দাম কমার কোনো সম্ভাবনা নেই বলেই মত খুচরো বিক্রেতাদের। কিন্তু ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ হওয়ার পরও কি এভাবে দাম এত, তা নিয়ে প্রশ্ন ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই। নিউজ 18 বাংলার খবরের জের। খড়দার পাতুলিয়ায় পুকুর ভরাট রুখতে পুলিশে অভিযান। ঘটনাস্থলে পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিএলআরও। শুক্রবারই পুকুর ভরাটের খবর নিউজ 18 বাংলায়। খবর দেখানোর পর তৎপর প্রশাসন। রহরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন। আইন অনুযায়ী পদক্ষেপের আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি। ভোলায় প্রকাশ্যে মাটি ফেলে জলাশয় ভরাটের অভিযোগ। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েত এলাকায় জলাশয় ভরাটের ছবি নিউজ 18 বাংলার ক্যামেরায়। জমি কারবারিদের বিরুদ্ধে মাটি ফেলে জলাশয় ভরাটের অভিযোগ। এলাকায় পুকুর ভরাট বরদাস্ত নয় দাবি পঞ্চায়েত প্রধানের। ঘোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ব্যবস্থার আশ্বাস বারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের। পড়া ফেলে চাষে মন। চাষের মরশুমে জলপাইগুড়িতে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। মরশুমের শুরুতেই আলু হাতে চাষে হাত লাগিয়েছে বহু স্কুল পড়ুয়া। জেলার সব স্কুলেই বেড়েছে ড্রপ আউটের সংখ্যা। পড়ুয়াদের স্কুলে ফেরাতে অভিভাবকদের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক প্রশাসনের। ডোমকলের ধুলাউড়িতে পিএইচের জল চুরি করে পুকুরে মাছ চাষের অভিযোগ। পাইপলাইন দিয়ে ক্যানল তৈরি করে পুকুরে জল ভরার অভিযোগ। জল চুরির অভিযোগে 900টি এফআইআর। গ্রামে তীব্র জলকষ্টের মধ্যেও জল চুরির অভিযোগ। স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও হয়নি সুরাহা। যদিও অভিযোগ অস্বীকার পাম্প অপারেটরের। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থার আশ্বাস পিএইচই দপ্তরের। প্রতি বছর জমা জলে ভোগান্তি। সমস্যার সমাধানে জলপাইগুড়ির করলা নদীর পাড়ে তৈরি হচ্ছে স্থায়ী বাঁধ। 1,15,00,000 টাকা খরচ করে 690 মিটার স্থায়ী বাঁধ তৈরি করছে সেচ দপ্তর। বর্ষার আগেই কাজ শেষের টার্গেট। কাজ পরিদর্শনে বিধায়ক প্রদীপ কুমার বর্মা। বাঁধ তৈরি হলে বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে হবে না পরেশ মিত্র কলোনি ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের, আশাবাদী বিধায়ক। গাছ চিনতে এবার কিউআর কোড। চন্দননগরে অভিনব উদ্যোগ পুরসভার। গাছের গায়ে কোড লাগিয়ে পরিচয়পত্র তৈরির ভাবনা। চন্দননগরের বড় বাজার স্ট্যান্ড রোডের গাছের নম্বর দেওয়ার কাজ শেষ। নতুন বছরের আগেই 200 গাছের গায়ে কিউআর কোডের চ্যালেঞ্জ। কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে নাম, প্রজাতি সহ যাবতীয় তথ্য। অবশেষে লাস্ট বয়ের তকমা মুছল ইস্ট বেঙ্গল। চেন্নাইয়ানের ঘরের মাঠে গিয়ে তাদের বধ করল অস্কার ব্রুজোর দল। কাজটা কঠিন হলেও শেষ পর্যন্ত পিভি বিষ্ণু ও ডিকসনের গোলেই জয় পেল লাল হলুদ বাহিনী। জোড়া গোলে জোড়া লাফ দিয়ে লিগ টেবিলে 13তম স্থান থেকে 11তে উঠে এলো তারা। 9 ম্যাচে ইস্ট বেঙ্গলের পয়েন্ট দাঁড়ালো 7। তবে চেন্নাই থেকে 3 পয়েন্টের সঙ্গে নিয়ে চিন্তা নিয়েও ফিরবেন অস্কার। আবার চোট পেলেন সল ক্রেসপো। ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী সচিব নির্বাচিত হলেন অসমের প্রাক্তন ক্রিকেটার দেবজিৎ সাইকিয়া। তিনি অসমের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। সাইকিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম সচিব পদে আছেন। এবার পেলেন আরও বড় দায়িত্ব। বোর্ডের নিয়ম অনুযায়ী পরবর্তী সচিব পদে স্থায়ী কাউকে নির্বাচিত করার আগে অস্থায়ীভাবে সেই দায়িত্ব সামলাবেন অসমের সাইকিয়া। এ বিষয়ে সাইকিয়াকে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনির তরফে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের যে কোনো পদাধিকারীকেই কার্যনির্বাহী হিসেবে বেছে নেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতা প্রয়োগ করেই সাইকিয়াকে বেছে নিয়েছেন বিনি।